চিত্রপুর রাজ্যের একটি ছোট গ্রামে এক সৎ ও পরিশ্রমী কৃষক গোবিন্দ তার স্ত্রী ললিতার সাথে মাঠে বসেছিল। এই বছর ফসলটা বেশ ভালোই হবে মনে হচ্ছে, আমাদের পরিশ্রম এবার ফল দেবে। হ্যাঁ ললিতা, আমার ঘামে যেমন মাটি ভিজেছে তেমনি তোমার যত্ন আর ভালোবাসাও মিশে গেছে। তুমি সারা গ্রামের মধ্যে সবচেয়ে পরিশ্রমী আর সৎ মানুষ। তোমার কাছে জমি কম কিন্তু মন অনেক বড়। কিছু সময় পর তারা ঘরে ফিরে এলো। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, ঘরের সব কাঠ প্রায় শেষ হয়ে গেছে। চিন্তা করো না, কাল সকালেই আমি জঙ্গলে যাব কাঠ কাটতে। ঠিক আছে। পরদিন ভোরেই গোবিন্দ জঙ্গলের দিকে রওনা দিল। তার কাঁধে ছিল পুরনো কুড়ালটা। জঙ্গলে পৌঁছে একটা গাছে কুড়াল চালাতে যাচ্ছিল, এমন সময় তার কানে এলো এক অদ্ভুত আওয়াজ। কি আওয়াজ এটা? মনে হলো ঝোপের দিক থেকে এলো। সে কাছে গিয়ে দেখল এক আহত গাধা যন্ত্রণায় ছটফট করছে। হায় ভগবান, কেউ বেচারাটার উপর খুব খারাপ কিছু করেছে মনে হচ্ছে। নিশ্চয় বুনো কোনো জন্তু আক্রমণ করেছিল। ইস, যদি তুই কথা বলতে পারতিস তাহলে বলতে পারতিস কোথায় ব্যথা পাচ্ছিস। ঠিক তখনই এক আশ্চর্য ঘটনায় সেখানে হাজির হলো এক সাধু পুরুষ। তুমি কার সঙ্গে কথা বলছিলে? প্রণাম মহারাজ, আমি কাঠ কাটতে এসেছিলাম। এই গাধাটাকে দেখলাম খুব কষ্টে আছে, এর অবস্থা দেখে মায়া হলো। এখন এরকম মানুষ দেখতে পাওয়া খুবই বিরল, যারা প্রাণীদেরকে ভালোবাসে। এতটাই বলে সাধু মন্ত্র পড়তে শুরু করলো। চারদিকে রং বেরঙের কিরণ ছড়িয়ে পড়ল আর মুহূর্তে গাধাটি সেরে উঠল। এখন এই প্রাণী তোমার সঙ্গে কথা বলতে পারবে, এর কষ্ট এখন ভাষা পাবে। এরপর সাধুটি রং বেরঙের কিরণের সাথে অদৃশ্য হয়ে গেল। আমার পেছনের পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল, এক বাঘ আমায় তাড়া করেছিল। আরে, তুই তো মানুষের মতো কথা বলছিস, এটা কিভাবে সম্ভব? সাধুর মন্ত্রের পর হঠাৎ আমার গলাটা খুলে গেল, মনে হলো আমি কথা বলতেই পারছি। এটা নিশ্চয়ই ওই বাবার কাজ। তাহলে তুই তো এখন আমার সঙ্গী হলি, এখন তো তোর একটা নাম রাখতে হয়। ঠিক আছে, আমি তোর নাম রাখলাম ধুলো। কেমন? ধুলো? হ্যাঁ, মজা আছে নামটায়, আমার বেশ পছন্দ হয়েছে। তাহলে ধুলো, এখন কি তুই আমার সাথে আমার বাড়ি যাবি? এখন তো আমি এমনিতেও মানুষের মতো কথা বলছি, তাই আজ থেকে আমি তোমার সঙ্গী আর তোমার সঙ্গেই থাকব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চল। ওরে বাবা, তুমি এই গাধাটাকে জঙ্গল থেকে নিয়ে এলে কেন? গাধাটিকে দেখে ললিতা অবাক হয়ে গেল। এরপর গোবিন্দ সমস্ত ঘটনা ললিতাকে খুলে বলল। সত্যি বলছি, ধুলো কথা বলতে পারে, তুমি নিজে একবার জিজ্ঞেস করো। হ্যাঁ, আমার নাম ধুলো, এখন আমি এই পরিবারেরই একজন, আর আজ থেকে আমি তোমাদের সাথেই থাকব। ধুলোর মুখে কথা শুনে ললিতা হতবাক হয়ে গেল। সময় চলতে থাকল। ধুলো যেন ঘরের এক নতুন প্রাণ হয়ে উঠল। সে শুধু কথা বলতো না, বরং কাজে হাত লাগাতো। একদিন ধুলো বলল, গোবিন্দ, আমি তোমার সঙ্গে মাঠে যাব, বাড়িতে বসে আর ভালো লাগছে না। আরে ধুলো, মাঠের কাজ এত সোজা নয়।
আমি কি কম পরিশ্রমী নাকি? আমি মাঠে যাবই। কিন্তু যদি কেউ তোর কথা বলা দেখে ফেলে তখন তো বিপদ। তুমি তো ভয় পাওনি যখন প্রথমবার কথা বলেছিলাম। আমি তোমার পাশে আছি, দুনিয়ার তো আক্কা করি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এরপর ধুলো মাঠে যেতে লাগলো। কয়েকদিনের মধ্যেই সে চাষাবাদের সবকিছু শিখে ফেলল। ধুলো, তুই তো সব কাজে একেবারে পাকা হয়ে গেছিস। হ্যাঁ হ্যাঁ, আমি এখন প্রাণীও হলেও পরিশ্রমে কোনো কমতি রাখব না। ধুলোর কথা চারদিকে ছড়িয়ে পড়ল। কথাটি পৌঁছালো জমিদার রঘুনাথ চৌধুরীর কানে। কি, গোবিন্দের বাড়িতে একটা গাধা আছে যেটা মানুষের মতো কথা বলে? হ্যাঁ মালিক, আমি নিজেই দেখেছি আর শুনেছি। ওই গাধাটা একদম মানুষের মতো অবিকল কথা বলছিল। প্রথমবার দেখে তো আমি অবাক হয়ে গিয়েছিলাম, আর বিশ্বাসও করতে পারছিলাম না যে একটা গাধা কথা বলতে পারে। তাহলে এই গাধাটাকে কাজে লাগিয়ে মোটা টাকা বানানো যেতে পারে। ঠিক বলছেন মালিক, ওটা তো মজার জিনিস। এই গোবিন্দের জমির ওপর আমার নজর বহুদিন ধরে। বাকি সবাই তো আমার ঋণগ্রস্ত হয়ে গেছে, কিন্তু এই গোবিন্দ কখনোই মাথা নত করেনি। তার জমি অনেক উর্বর, আর সে কখনো আমার ঋণে পড়েনি। এটা তো আমার অপমানের মতো। তার ভাগ্য তো খুবই ভালো মালিক। ভাগ্য চিরকাল ভালো থাকে না। যেদিন তার নক্ষত্র পড়ে যাবে সেদিন এই জমিও আমার হবে, আর ওই গোবিন্দ আমার পায়ে পড়ে থাকবে। মিলিয়ে নিস। দিনগুলো ভালোই কাটছিল। গোবিন্দ আর ধুলো একসাথে মাঠে কাজ করত। ললিতা তাদের রান্না আর সংসারের দেখভাল করত। কিন্তু একদিন সবকিছু বদলে গেল। কি হয়েছে? তুমি এই অসময়ে শুয়ে আছো কেন ললিতা? গত কিছুদিন ধরে শরীরটা একদম ভালো লাগছে না। আজ তো মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে। গোবিন্দ, অবহেলা করো না, কোনো ভালো বৈদ্যকে ডাকো এক্ষুনি। গোবিন্দ সাথে সাথে দৌড়ে গেল। এবং গ্রামের অভিজ্ঞ বৈদ্য মাধব দত্তকে নিয়ে এলো। দেখো গোবিন্দ, এই রোগ সহজ নয়। এটা যদি ঠিক সময়ে চিকিৎসা না করা হয় তাহলে প্রাণঘাতী হতে পারে। আপনি চিকিৎসা শুরু করুন বৈদ্যজি। ললিতাকে সুস্থ করার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। সেই দিন থেকে গোবিন্দ তার সমস্ত সঞ্চয় ললিতার চিকিৎসায় ব্যয় করতে লাগল। সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল। একদিন এলো যখন তার ঘরে একটা পয়সাও রইল না। ললিতা, আমি তোমার জন্য কিছুই করে উঠতে পারছি না। মন খারাপ করো না, আমি নিজে থেকেই ঠিক হয়ে যাব। তোমাকে এমন অসহায় দেখে আমি নিজেকে মাফ করব কি করে ললিতা? গোবিন্দ, তুমি সাহস হারিও না। তোমার দুই ভাই তো আছে, তারা অনেক বেশি সম্পদশালী।
একবার চেষ্টা করে দেখো না, তারা হয়তো নিশ্চয়ই তোমার এই বিপদের দিনে তোমাকে সাহায্য করবে। তুই ঠিক বলেছিস ধুলো, চেষ্টা তো করতেই হবে। গোবিন্দ আর ধুলো প্রথমে গেল বড় ভাই নিলয়ের বাড়ি। ও, আজ হঠাৎ আমার ভাইয়ের মনে আমার কথা মনে পড়ল। ভাই, আমার স্ত্রী ললিতা খুব অসুস্থ, চিকিৎসায় সব টাকা চলে গেছে। এখন তোর একটু সাহায্য পেলে খুব ভালো হয়। আমার ফসল এবার পুরো নষ্ট হয়েছে ভাই, আমাকেও ঋণ নিতে হবে। আমি এখন কিচ্ছু দিতে পারবো না। ঠিক আছে ভাই। ও মিথ্যে বলছিল গোবিন্দ, ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল। জানি ধুলো, কিন্তু আমার কিছুই করার নেই। এবার চল ছোট ভাই বিপিনের কাছে যাই। তোর ভাগে তো জমি বেশি পড়েছিল, বিক্রি করিস না কেন? আমার কাছে কি টাকার গাছ লাগানো আছে? তুই আর নরেন ভাইয়াই তো আমার জমির বড় অংশ দখল করে নিয়েছিস। 10 বিঘার মধ্যে আমি পেয়েছি মাত্র 2 বিঘা। ওই যা তো, জমি বন্ধক রেখে জমিদারের কাছে যা। মুখ তুলে এখানে চলে এসেছিস, ভাগ এখান থেকে। কি ধরনের ভাই তোমার গোবিন্দ, একটাও পাশে দাঁড়ালো না। এটাই সত্যি রে ধুলো, ভাইরা শুধু নামে ভাই। তুমি কি তবে জমিদারের কাছে যাবে? হ্যাঁ রে, আর যে কোনো উপায় নেই। মন না চাইলেও আজকে আমি বাধ্য। পরদিন গোবিন্দ আর ধুলো পৌঁছালো জমিদার রঘুনাথ চৌধুরীর হাবেলিতে। আমি জানতাম একদিন না একদিন তুই নিজেই আসবি। দেখুন কেমন গর্ব ভেঙে গিয়েছে ওর। আপনাদের মতো মানুষদের কাছে গর্ব না থাকলেই ভালো। মানুষকে সম্মান করতে শিখুন। এই গাধাটা আবার কথা বলছে, তোকে তো বেঁধে রেখে লোককে দেখাতে হবে। আমার স্ত্রীর চিকিৎসার জন্য কিছু টাকা দরকার, আমার সব শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি টাকা দেব, সুদ 50%। বন্ধক দিতে হবে তোর ওই 2 বিঘা জমি। সময় মতো ঋণ শোধ করলে তো জমি তোর, না হলে আমার। সোজা হিসেব। 2 বিঘা জমি আছে, সেটা বন্ধক রাখতে বলছেন? না গোবিন্দ, এই ঋণ নিও না, এটা একটা ফাঁদ। এই ঋণ নিলে তুমি এই ঋণ কোনোদিন শোধ করতে পারবে না, আর তোমার শেষ সম্বল ওই 2 বিঘা জমিও তুমি সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে গোবিন্দ। কিন্তু ললিতার জীবন ঝুঁকির মধ্যে, আমি কি করব? এ গোবিন্দ, আগে তো তুই এই কথা বলা গাধাটা নিয়ে যা এখান থেকে, না হলে আমার মন বদলে গেলে তো শেষ তোর কাজ। আসার পর থেকেই পটর 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 পটর। চুপ কর। চলো চলো আমার সঙ্গে, আমি তোমাকে সাহায্য করব। আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার সঙ্গী, কখনো তোমাকে তোমার ভাইদের মতো ঠকাবো না। গোবিন্দ ধুলোকে বিশ্বাস করে ফিরে এলো। জমিদারের চোখে আগুন জ্বলে উঠল। এত সহজে তোকে ছেড়ে দেব না, তোকে ফিরে আসতেই হবে গোবিন্দ। সেই রাতে ধুলো কোথাও উধাও হয়ে গেল। গোবিন্দ আর ললিতা সারা রাত অপেক্ষা করল। ধুলো এখনো ফেরেনি, বুঝতে পারছি না ও কোথায় গেছে। যদি জমিদার ওকে কিছু করে। আমার মনটা খুব অস্থির লাগছে। ধুলো তো এখন আমাদের পরিবারেরই একজন। ভোরবেলায় ধুলো ফিরে এলো, মুখে ক্লান্তির ছাপ, সাথে এক ঝকঝকে জড়িবুটি। ধুলো, তুই কোথায় ছিলি? আমি গিয়েছিলাম সেই সাধু মহারাজের কাছে, সব বললাম। উনি দয়া করে আমায় জড়িবুটি বনিয়ে দিলেন, আর উনি বলেছেন
এই জড়িবুটি খেলে যে কোনো কঠিন থেকে কঠিন ব্যাধিও সেরে যাবে। ধুলোর জড়িবুটিতে কিছুক্ষণের মধ্যেই ললিতা সুস্থ হয়ে উঠল। তোর মতো সাথী যদি না থাকতো আমি বাঁচতাম না রে ধুলো। তুই না থাকলে আজ আমি সব হারিয়ে ফেলতাম ধুলো, কিন্তু এখন তো মাঠে বীজ ফেলার টাকাও নেই। আমি তাও ভেবেছিলাম, আমি জানতাম এরপর তোমার চাষের জন্য বীজের প্রয়োজন হবে, তাই সাধু মহারাজ আমাকে কিছু জাদু করে বীজও দিয়েছেন। তুই তো আমার জীবনের আশীর্বাদ রে ধুলো। কিন্তু একটা শর্ত আছে, এই ফসল দিয়ে তুমি এমন মানুষদের সাহায্য করবে যারা জমিদারের ঋণে ডুবে আছে। আমি প্রতিজ্ঞা করছি, একটাও ঋণগ্রস্ত পরিবার আর কাঁদবে না। পরের দিনই তারা মাঠে নামল, পরিশ্রম শুরু করল। ধুলো, গোবিন্দ আর ললিতা তিনজনই একসাথে সোনা ফলাতে চলল। কয়েক সপ্তাহের মধ্যেই গোবিন্দের জনিতে এমন ফসল উঠল যা গ্রামে কেউ কখনো দেখেনি। সোনালি রঙের শীষে যেন আলো খেলে যাচ্ছিল, বাতাসে দুলে দুলে তারা গান গাইছিল। ওরে গোবিন্দ, দেখো দেখো, এই ফসল যেন আমাদের কথা বলছে, তোমাদের পরিশ্রম সফল হয়েছে। হ্যাঁ রে ধুলো, তুই না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। তুই তো আমার ভাগ্য। গোটা গ্রাম চমকে উঠল। গ্রামবাসীর মুখে মুখে এখন ধুলোর কথা। আরে, গোবিন্দের জমিতে এমন ফসল, আমাদের তো এখনো অঙ্কুরও বেরোয়নি। আর শুনেছি ললিতা তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এটা নিশ্চয়ই কোনো অলৌকিক ব্যাপার। এদিকে গোবিন্দ নিজের প্রতিজ্ঞা মনে রেখে গ্রামের ঋণগ্রস্ত পরিবারদের সাহায্য করতে শুরু করল। এক এক করে বিনেশ্বর, রুদ্র, কুসুম, মহেশ এদের ঋণ শোধ করে দিল গোবিন্দ আর ধুলো। গোবিন্দ ভাই, তুমি আমাদের জমি ফেরত দিয়ে আমাদের জীবন ফেরত দিলে। তোমার এই ঋণ আমরা কোনোদিন ভুলব না গোবিন্দ, কোনোদিন না। ওরে জগা, দেখছিস না গোবিন্দ সবার ঋণ শোধ করে দিচ্ছে। মালিক, ও যদি এভাবে চলতে থাকে তাহলে তো আপনার প্রভাব শেষ হয়ে যাবে। ঠিক বলেছিস, অনেক হয়েছে, কালই কাজ শেষ করে দিতে হবে। আপনি শুধু আদেশ দিন মালিক, কি করতে হবে, কালই ওর কাজ শেষ করে দেব। যদি এটা এইভাবেই চলতে থাকে তাহলে একদিন আমার জমিদারি শেষ হয়ে যাবে আর আমার প্রভাবও শেষ হয়ে যাবে। যা, কালই ওকে মিটিয়ে দে। সবাই মাঠে কাজ করে, আমি মাঠেই শেষ করব ওকে। এমন ভাবে ছুরি চালাবো যাতে পুরো গ্রাম ভয়ে কাঁপে। পরের দিন গোবিন্দ মাঠে বসেছিল। ধুলো, দেখ তো, এই ফসল যেন গানের মতো দুলছে। হ্যাঁ, এই মাটির গন্ধ, এই বাতাস, সবকিছু যেন আজ শুভ কিছু বলছে। কিন্তু সেই মুহূর্তে ধুলো এক অদ্ভুত শব্দ পেল। কারো পায়ের আওয়াজ নিঃশব্দে আসছে। গোবিন্দ, সাবধান। কি হয়েছে? আর তখনই সেখানে পৌঁছালো জগা ও রঘুনাথ, হাতে লম্বা অস্ত্র, চোখে হিংস্র আগুন। জগা গোবিন্দের দিকে অস্ত্র ছুড়ে দিল। গোবিন্দের গায়ে বর্ষা লাগার ঠিক আগে ধুলো ঝাঁপিয়ে পড়ল। অস্ত্র গিয়ে লাগলো ধুলোর দেহে। ধুলো!
তুই বেঁচে থাকিস গোবিন্দ, কারণ আমি তোর সাথী। আর সাথী শুধু পাশে থাকেই না, প্রয়োজনে প্রাণও দেয়। আজ হয়তো আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমি জানি তুমি তোমার এই সাথীকে কোনো দিন ভুলবে না। না, ধুলো! মালিক, এই গাথাটা নিজের জীবন দিল। বোকা গাধা, তুই মানুষের মতো কথা বলতে শিখেছিস, কাজ করতে শিখেছিস, কিন্তু মানুষের মতো স্বার্থপর হতে শিখিসনি। কিন্তু তোর কি মনে হয় আমি গোবিন্দকে জীবিত রেখে দেব? না, আমি গোবিন্দকে একদম জীবিত রাখব না, কারণ ওর কারণেই আমার গ্রামের দাপট শেষ হয়েছে। তোর এই বলিদান বৃথা যাবে রে বোকা গাধা। ঠিক তখনই আকাশ থেকে আলো ঝরে পড়ল। এসে হাজির হলেন সেই সাধু মহারাজ। জগা, রঘুনাথ, তোমরা নিরপরাধের রক্ত ঝরিয়েছ, তোমাদের পাপের প্রতিশোধ এবার নেমে আসবে। সাধুর চোখ থেকে আলো বেরিয়ে পড়ল। বাঁচাও! পরের মুহূর্তেই রঘুনাথ আর ভীমার শরীর আগুনে জ্বলে উঠল। তোমার আর ধুলোর সঙ্গ এই পর্যন্তই ছিল গোবিন্দ। ধুলো তার সততার পরিচয় তার প্রাণ দিয়ে দিয়ে গেল। সে নিজের প্রাণ দিয়ে গেল আমার জন্য। সে ছিল তোমার সত্যিকারের সাথী। সাধু মহারাজ ধীরে ধীরে আলোয় মিশে অদৃশ্য হয়ে গেলেন। গোটা গ্রাম স্তব্ধ হয়ে ধুলোর নিঃশব্দ বলিদানের সামনে মাথা নত করল। এটা কোনো সাধারণ গাধা ছিল না ভাই, এ তো দেবতা ছিল, গোবিন্দের সত্যিকারের সাথী। হ্যাঁ, সে নিজের প্রাণ দিয়ে দিল আর আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়ে গেল। ধুলো, তুই ছাড়া সবকিছু অসম্পূর্ণ লাগছে, কিন্তু তুই এখনো আছিস আমার মনে, আমার জমিতে। কিছুদিন পর গোবিন্দ সেই জমিতে একটি গাছ লাগালো। গাছটির নাম দিল সাথী বৃক্ষ। সেই গাছের ছায়ায় প্রতিটি কৃষক বিশ্রাম করত, গল্প বলতো আর স্মরণ করত এক সাথীকে, যে গাধা হলেও ছিল মানুষদের চেয়ে অনেক বড়।